নমস্কার বন্ধুরা, আর্ট অ্যান্ড লাইফ অফ সুদেশনা চ্যানেলে আপনাদের সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আমরা কয়েক সপ্তাহ ধরে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে যে বইটি জার্নালিস্ট কুণাল বোস লিখেছিলেন, সুভাষ ফিরেছিলেন, বইটি থেকে আমরা পাঠ করে আমি শোনাচ্ছি, আপনারা শুনছেন। অবশ্যই কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা 11তম পর্বে চলে এসেছি। আগে আমরা শুনে নিই। দাঁতেই রহস্য ফাঁস। সুভাষ ফিরেছিলেন এই বইটির প্রতিটি পাতার ছত্রে ছত্রে যে ইতিহাস উঠে এসেছে, যে ইনভেস্টিগেটেড জার্নালিজমের ছোঁয়া আপনারা পেয়েছেন, সেখানে একটা প্রশ্নই বারবার সামনে এসেছে, গুমনামি বাবাই কি আসলে নেতাজি? দেখুন, এ বিষয়ে কোনো সন্দেহ আমার আজ আর নেই। এই সমস্ত অনুসন্ধান থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে অবশ্যই ওই গুমনামি সাধুই ছিলেন আমাদের দেশনায়ক সুভাষচন্দ্র। এই লেখা যখন আমি লিখতে বসেছি, তখন কালের পরিহাসের দিকে বারবার ফিরে তাকাই আর মনে হয় ইতিহাস সমস্ত কথা বলে চলেছে, কিন্তু সেই সত্য সবার সামনে আসছে না। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রকারান্তরে মেনে নিয়েছেন নেতাজিই আসলে সেই গুমনামি সাধু। এই চাঞ্চল্যকর অধ্যায়টি সম্পূর্ণ শোনার পর আপনার মনও বারবার এই প্রশ্নই করবে, তাহলে কি সত্যিই উনি সেই? আমি একটা কথা আপনাদের আগেও বলেছি, নেতাজি রহস্যে এমন কোনো অকাট্য প্রমাণ কোথাও নেই যেখানে এটা প্রমাণ করে দেওয়া যায় যে ভগবানজি আসলে নেতাজি। কিন্তু যে প্রমাণের দস্তাবেজ আমাদের সামনে বারবার উঠে এসেছে, সেটাও তো পরোক্ষভাবে প্রমাণ করে যে নেতাজি দেশে ফিরেছিলেন। আপনারা সবাই জানেন, নেতাজি রহস্য উন্মোচনে জাস্টিস মনোজ কুমার মুখার্জি কমিশন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তা সেই অর্থে সাফল্য পায়নি। কারণ তৎকালীন কেন্দ্র সরকার মুখার্জি কমিশনের রিপোর্টকে খারিজ করে দিয়েছিল। মুখার্জি কমিশনের তদন্তের অন্যতম বিষয় ছিল বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে কিনা। সেই তদন্ত করতে গিয়ে জাস্টিস মুখার্জি পরিষ্কার করে বলে দিয়েছিলেন, তাই হকুতে 1945 সালের 18ই আগস্ট কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। তাই জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রাখা রয়েছে তা কোনোভাবেই সুভাষচন্দ্রের নয়। এই চিতাভস্মের ডিএনএ ম্যাচিংয়ের জন্য সে সময় নেতাজি পরিবারের বহু সদস্যর ডিএনএ পরীক্ষা করানো হয়েছিল। জাস্টিস মনোজ মুখার্জি যদিও পরবর্তীকালে এই ডিএনএ স্যাম্পলই ব্যবহার করেছিলেন উত্তরপ্রদেশের গুমনামি সাধুর মৃত্যুর পর উদ্ধার হওয়া তার দাঁতের স্যাম্পল টেস্টের জন্য। সেই মতো তিনি উদ্ধার হওয়া দাঁতের স্যাম্পলগুলো দুটো ল্যাবরেটরিতে পাঠিয়েছিলেন, একটি সিডিএফডি হায়দ্রাবাদ এবং আরেকটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অর্থাৎ CFSL কলকাতায়। হায়দ্রাবাদ থেকে পরিষ্কার জানানো হয়েছিল দাঁতের স্যাম্পল যথেষ্ট নয়, তাই পরীক্ষা সম্ভব হয়নি। কিন্তু কলকাতার ল্যাবের পরীক্ষার পরে ব্যক্তিগতভাবে মনোজ মুখার্জির কাছে খবর আসে তাদের ডিএনএ রিপোর্ট ম্যাচ করে গিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে পরদিন আসল রিপোর্ট হাতে পেলে মনোজ মুখার্জি দেখতে পান সম্পূর্ণ ভিন্ন রেজাল্ট। বলা হয়েছে রিপোর্টটি নেগেটিভ। মনোজ মুখার্জি তার ব্যক্তিগত পরিসরে একবার বলেছিলেন তিনি কোনোভাবেই এই ঘটনাতে অবাক হননি। কিন্তু এটাও সত্যি, এই ইতিহাস সত্য প্রমাণ করতে গিয়ে যে ধরনের অকাট্য প্রমাণ তার প্রয়োজন ছিল সেটি তিনি এই সময় জোগাড় করতে পারেননি। কিন্তু তিনি নিজে এটা বিশ্বাস করেছিলেন যে গুমনামি সাধুই আসলে নেতাজি। সাংবাদিক অম্লান কুসুম ঘোষের একটি তথ্যচিত্রে তা তিনি প্রকাশ্যে বলেছিলেন। পরবর্তীকালে গুমনামি বাবার পরিচয় জানতে চেয়ে তৈরি হওয়া বিষ্ণু সহায় কমিশন এই ডিএনএ রিপোর্টকেই হাতিয়ার করেছিলেন। একদিকে যেমন সুহিদা ভট্টাচার্য ওরফে বুলবুলের লেখা চিঠি সামনে তুলে ধরেছিলেন জাস্টিস বিষ্ণু সহায়, তেমনই অন্যদিকে তার বক্তব্য ছিল এই দাঁতের রিপোর্টের না ম্যাচ হওয়া ডিএনএ টেস্ট।
কিন্তু নেতাজির সেই সমস্ত অনুগামীরা যারা পরবর্তীকালে এই সাধুর সঙ্গে যোগাযোগ রাখতেন, তাদের বিভিন্ন আলাপচারিতায় এটা প্রকাশ্যে এসেছিল যে তিনি আসলে নেতাজি। তাহলে হিসেবটা কোথাও গুলিয়ে যাচ্ছিল। কেন ডিএনএ টেস্ট নিয়ে এই ধরনের লুকোচুরি? আপনাদের হয়তো জানা নেই যে কোনো ডিএনএ টেস্ট করার ক্ষেত্রে তার সঙ্গে একটি ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট অবশ্যই প্রয়োজন। এক্স রে করালে যেমন দরকার হয় এক্স রে প্লেটের, ঠিক তেমনই ডিএনএ টেস্ট করার ক্ষেত্রে এই মেশিন রিডিং অবশ্যই দরকার হয় বিশেষজ্ঞদের। কিন্তু মুখার্জি সেদিন এই ধরনের কোনো রিপোর্ট হাতে পাননি। এই বিষয়টিকে মাথায় রেখেই 2022 সালে মিশন নেতাজির পক্ষ থেকে সায়ক সেন একটি আরটিআই করেন, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেখানে সরকারের কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সায়ক মুখার্জি কমিশনের করা গুমনামি বাবার দাঁতের ডিএনএ টেস্টের ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটি কোথায়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসে এক অদ্ভুত জবাব। তারা পরিষ্কার জানিয়ে দেয় CSSL কলকাতায় এই পরীক্ষার কোনো রিপোর্ট নেই, অর্থাৎ রিপোর্টটির কোনো অস্তিত্বই নেই। তাহলে বিষ্ণু সহায় কমিশন যে রিপোর্টের ভিত্তিতে এটা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে গুমনামি বাবা আসলে নেতাজির একজন ফলোয়ার, আর সেই রিপোর্টটিই কিনা ফরেন্সিক ল্যাবের কাছে নেই। গোটা দেশের মিডিয়ার বিষয়টি নিয়ে খবর হয়ে যায়। পরবর্তীকালে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি টুইটে জানানো হয় রিপোর্টই রয়েছে, তবে সেটি দেওয়া সম্ভব নয়। ওই যে বারবার বলেছি, নেতাজিকে নিয়ে তদন্তের পরতে পরতে রয়েছে রহস্য। তাই আবারও একটি নতুন রহস্য সামনে উঠে আসে এই ডিএনএ টেস্টের রিপোর্টকে কেন্দ্র করে। এখানে থেমে থাকেননি সায়ক, ফের একবার কেন্দ্রের কাছে জানতে চান রিপোর্টটি কোথায় আছে এবং সেটি কেন দেওয়া সম্ভব নয়। সেই আরটিআই এর উত্তরে কেন্দ্র যা জবাব দেয় তা আজকের তারিখ পর্যন্ত নেতাজি অন্তর্ধান রহস্য সংক্রান্ত যে কোনো খবরের শীর্ষে থাকতে পারে এমন একটি চাঞ্চল্যকর তথ্য এটি। স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে লেখা রয়েছে এই সংক্রান্ত কোনো রিপোর্ট তাদের কাছে নেই। আমাকে ফোন করেন গবেষক অনুজ ধর। সায়কের আরটিআই এর উত্তরে এমন কিছু উত্তর দিয়েছে কেন্দ্র যা কিনা গোটা দেশে চাঞ্চল্য ছড়াতে পারে। মিশন নেতাজির পক্ষ থেকে একটি বিখ্যাত ইংরেজি সংবাদপত্রে খবরটি ছাপার কথা থাকলেও তারা শেষ মুহূর্তে পিছু হটে। তাই অনুজ আমাকে অনুরোধ করেন আমি যেন আমার চ্যানেলে এই ব্রেকিং নিউজটি সামনে আনি। সত্যি এমন একটি খবর সেদিন গোটা সংবাদ মাধ্যমে সম্প্রচার করতে পিছিয়ে এসেছিল। নেতাজিকে নিয়ে আবেগ আর বাস্তবের মধ্যে ফারাক সেদিন পরিষ্কার হয়ে গিয়েছিল। সেই চাঞ্চল্যকর আরটিআই এর উত্তরে কেন্দ্র সেদিন যা জানিয়েছিল তা আজও এক রহস্য। কেন্দ্রের পক্ষ থেকে মোটা মোটা অক্ষরে যেটা বলা হয়েছিল যে কেন রিপোর্টে বাইরে আনা সম্ভব নয়। একজন অনামী সাধুর গুমনামি বাবার ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট তাদের ল্যাবে রয়েছে। এটি পাবলিক ইন্টারেস্টের বিষয় নয়, তাই সামনে আনা সম্ভব নয়। এই রিপোর্ট একটি তৃতীয় পার্টির সম্পত্তি। আন্ডার সেকশন 8/1/A অনুযায়ী এই রিপোর্ট দেশের সার্বভৌমিকতা ও অখণ্ডতায় আঘাত হানতে পারে। চাঞ্চল্যকর আরটিআই এর রিপ্লাই সামনে আসার পর আমার মনে হয় অনেক প্রশ্নের উত্তর খুব সহজ হয়ে গিয়েছে। জাস্টিস বিষ্ণু সাহা পরিষ্কার বলেছিলেন দাঁতের ডিএনএ রিপোর্ট ম্যাচ করেনি। এটা থেকেই পরিষ্কার হয়ে যায় গুমনামি বাবা কোনোভাবেই নেতাজি নন এবং ওনার একজন ফলোয়ার হতে পারেন। আর এখানেই প্রশ্ন ওঠে, তাহলে এ কেমন ফলোয়ার যে ফলোয়ারের দাঁতের রিপোর্ট বাইরে এলে দেশের অখণ্ডতা ও সার্বভৌম মধ্যে আঘাত লাগতে পারে, দেশে দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে, আন্তর্জাতিক স্তরে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এ কেমন ফলোয়ার যার রিপোর্ট কোনো তৃতীয় পার্টির সম্পত্তি? এই বিষয়টি দেখার পর আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছি, কেন্দ্রীয় সরকার কোনোভাবেই হয়তো আর সে রিপোর্ট সামনে আনতে চায় না যেখানে নেতাজির সত্য সামনে আসবে। প্রশ্ন হলো কেন? সে উত্তর আমি পরে দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রকারান্তে কোথাও কি দেশের সরকার এটাও বলে দেয় না যে নেতাজি আসলে
সেই গুমনামি ইতিহাস যা তারা চাইলেও সামনে আনতে পারছে না। কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে সুভাষ ফিরেছিলেন। একদিকে রামকথা সংগ্রহালয়ের সমস্ত জিনিসপত্র সরকারি হস্তক্ষেপ থেকে বাইরে চলে গিয়েছে, কোথাও লুকিয়ে ফেলা হয়েছে কি? এমনই উত্তরপ্রদেশ সরকারের কথায় বিষ্ণু সাহার রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে গুমনামি বাবা নেতাজি নন। তাহলে কেন তার জিনিসপত্র সংরক্ষণ করবে তারা? এদিকে বিষ্ণু সাহায় কমিশন রিপোর্টের ভিত্তি নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে, যা দুক্ষেত্রেই অ্যাম্বোস পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আজকের পর্বটি খুবই ছোট হলো, আপনাদের পরপর লিঙ্ক দিয়ে আসছি একেবারে পর্ব 1 থেকে আপ টু আমাদের এই 11 পর্ব পর্যন্ত। আপনারা পরপর শুনতে থাকুন আর একজন মানুষকে একটু বোঝার চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন কেন নেতাজির মতো দেশনায়ক গুমনামি বাবা হয়ে গিয়েছিলেন। একটা মানুষ সারা জীবন দিয়ে দিয়েছেন দেশপ্রেমের জন্য, আর আজ তাকে নিয়ে কুৎসা করা হচ্ছে, তাকে নিয়ে নোংরামো চলছে। এ কী বিচার? মানুষের আবেগ কোথায়? কেন প্রোটেস্ট হচ্ছে না? আমরা জোর গলায় প্রোটেস্ট করছি। নেতাজিকে নিয়ে কোনো রকম নোংরামো, কোনো রকম বাজে কথা আমরা শুনব না। আর কথা বাড়াচ্ছি না, আমি সুদেষ্ণা শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। লিঙ্ক দেয়াই থাকবে ডেসক্রিপশন বক্সে, পরপর শুনে নেবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুভরাত্রি।